ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা দশম শ্রেণীর আধুনিক পদার্থবিদ্যার অন্তর্গত তেজস্ক্রিয়তা তথা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা নবম শ্রেণীতে পরমাণু সম্পর্কে ধারণা পেয়েছি। সেখানে বলা হয়েছে পরমাণুর দুটি মহল, বাইরের মহল বা ইলেকট্রনের মহল এবং কেন্দ্রক বা নিউক্লিয়াস, যাতে কিনা প্রোটন ও নিউট্রন একত্রে বর্তমান। কিন্তু নিউক্লিয়াস নিয়ে আমাদের সেরূপ কোনো পড়াশোনা ডিটেলসে হয়নি। আমরা প্রধানত পরমাণুর বাইরের মহল বা ইলেকট্রনের মহল নিয়েই আলোচনা করেছি। পর্যায় সারণী পড়ার সময় তোমাদের বলা হয়েছে যে তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়, অর্থাৎ পর্যায় ও শ্রেণী বরাবর মৌলগুলির তেজস্ক্রিয় ধর্ম রেগুলারলি চেঞ্জ হয় না। সুতরাং তেজস্ক্রিয় ধর্ম সাধারণ রাসায়নিক ধর্মের চেয়ে বেশ কিছুটা পৃথক। এবারে আসি আবিষ্কারের ঘটনায়। দ্রুতগামী ইলেকট্রন কণা যখন কোনো নির্দিষ্ট বস্তুকে আঘাত করে তখন ইলেকট্রনের গতিশক্তি পরিবর্তিত হয়ে যে তাপ তরঙ্গের সৃষ্টি হয় সেটাই এক্স রশ্মি। যদিও আমাদের আলোচনা কিন্তু এক্স রশ্মি নিয়ে নয়, কিন্তু এক্স রশ্মি প্রস্তুতকালে যে বস্তুতে গতিশীল ইলেকট্রন আঘাত করার ফলে এক্স রশ্মি তৈরি হয় সেই স্থান থেকে এক প্রকার উজ্জ্বল প্রতিপ্রভা সৃষ্টি হয়। সাথে সাথে প্রতিপ্রভা জিনিসটাও তোমাদের আরেকবার বলে দেওয়া দরকার। না, পদার্থের উপরে আলো পড়লে যদি শোষণের সাথেই বিকিরিত হয় তাকে প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স বলে। প্যারিসের একাডেমি অফ সায়েন্সে ঘটনাটির বিবরণ শুনে আকৃষ্ট হন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল। তো রনজেন প্রধানত এক্স রশ্মি আবিষ্কারের জন্য তখন বিখ্যাত ছিলেন। তখন তিনি এই প্রতিপ্রভা ও এক্স রশ্মির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তিনি দেখার জন্য সচেষ্ট হন। তিনি গবেষণা শুরু করেন ইউরেনিয়ামের একটি খনিজ পটাশিয়াম ইউরানিল সালফেট নিয়ে। যৌগটির প্রতিপ্রভা ধর্ম তো ছিলই, সাথে অনুপ্রভা ধর্ম, অর্থাৎ বস্তুটিকে আলোয় কিছুক্ষণ রাখার পর অন্ধকারে যদি নিয়ে যাওয়া হয় তা থেকে কেন মৃদু প্রভা দেখা যাচ্ছে এ নিয়ে গবেষণা করছিলেন। তিনি এও দেখেন যে বাইরের শক্তি ছাড়াও এক্স রশ্মির ন্যায় কিছু অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে ওই পদার্থ থেকে নির্গত হচ্ছে। ওই পদার্থ বলতে ওই পটাশিয়াম ইউরানিল সালফেট। এর সাথে এক্স রশ্মির কোনো সম্পর্ক আছে কি না তিনি বোঝার চেষ্টা করছিলেন। তো তিনি এই পদার্থটিকে সূর্যালোকে রাখতেন, তারপর কিছুক্ষণ পর অন্ধকারে ঘরে এনে পরীক্ষা নিরীক্ষা করতেন। বিজ্ঞানের বেশিরভাগ আবিষ্কারই কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এখানেও তার পুনরাবৃত্তি ঘটল। প্যারিসের আকাশ বেশ কয়েকদিন টানা মেঘলা থাকায় তিনি ওই পদার্থটিকে কালো কাগজে মুড়ে নিজের ড্রয়ারে রাখেন, যেখানে আগে থেকেই
কিছু ফটোগ্রাফিক প্লেট রাখা ছিল। কয়েকদিন পর পরিবেশ আবার রৌদ্রোজ্জ্বল হওয়ায় তিনি ওই পদার্থটিকে নিয়ে কাজ শুরু করতে যান। দেখেন তার ওই ফটোগ্রাফিক প্লেট আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ কালো হয়ে গেছে। তিনি সিদ্ধান্তে আসেন নিশ্চয়ই ওই পদার্থ থেকে কিছু রশ্মি নির্গত হয়েছে, যা অন্ধকারে কালো কাগজ ভেদ করে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করেছে। তিনি এই অদৃশ্য রশ্মির নাম দেন বেকারেল রশ্মি, যা পরে তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত হয়। এই আবিষ্কারের ফলে সারা পৃথিবী জুড়ে আলোড়ন পড়ে যায়, কারণ তিনি যে রশ্মির কথা বলেছেন তা সাধারণ দৃশ্যমান আলোক তথা অন্যান্য সকল রশ্মির ধর্মের থেকে অনেকটাই পৃথক। এরপর বেকারেলের সহকারী গবেষক পিয়ের কুরি ও তার স্ত্রী মাদাম কুরি, প্রকৃতপক্ষে এনারা দুজনেই বেকারেলের আন্ডারে পিএইচডি করেছেন। তারাও দুটি তেজস্ক্রিয় পদার্থের সন্ধান পান। তারা পিচব্লেন্ড নামক খনিজ থেকে পোলোনিয়াম আবিষ্কার করেন, যার নাম ওনারা মাতৃভূমি পোল্যান্ডের নামানুসারে রাখেন, পোলোনিয়াম। এবং অপর একটি মৌল রেডিয়াম, যার তেজস্ক্রিয় মাত্রা ইউরেনিয়ামের চেয়ে অনেক বেশি, সেটিও ওনারা আবিষ্কার করেন। মাদাম কুরির পদার্থবিদ্যা তথা রসায়নবিদ্যায় অবদান কোনোদিন কিন্তু ভোলা যাবে না। মাদাম কুরি প্রথম মহিলা বিজ্ঞানী অ্যাকচুয়ালি, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি দুবার নোবেল পেয়েছিলেন, একবার স্বামী পিয়ের কুরি ও বেকারেলের সাথে যুগ্মভাবে 1903 খ্রিস্টাব্দে, প্রধানত পদার্থবিদ্যা সেকশানে, আর 1911-তে তিনি পান রসায়নে নোবেল। টপিকটা ছিল পিচব্লেন্ড থেকে রেডিয়াম কি করে পৃথক করা যাবে। তো মাদাম কুরির ভূমিকা ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে। তিনি অ্যাকচুয়ালি নিজের জীবনকে বলিদান দিয়েছেন বললে ভুল কিছু নয়। তো পিচব্লেন্ড থেকে যে পোলোনিয়াম ও রেডিয়াম পাওয়া গেল, রেডিয়ামের তেজস্ক্রিয়তা মাত্রাটা কিন্তু প্রচণ্ড, এবং অ্যাক্সিডেন্টালি ওনার মৃত্যুর পেছনে এই রেডিয়ামেরই অনেকটা দায়ী। তিনি ভুল করে রেডিয়াম পূর্ণ ক্যাপসুল ওনার শরীরে পকেটে রেখে ফেলেছিলেন, যেটা ওনার শরীরে মারাত্মক রকম ক্ষতি করে দিয়েছিল। এবার আসছি তেজস্ক্রিয়তা বলতে আমরা ঠিক কী বলবো, সেই জায়গায় আসছি। তো কতগুলো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে ভেঙে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, সাথে সাথে কিছু শক্তিশালী রশ্মির বিকিরণ ঘটায়। তার মানে এটি প্রধানত ভারী মৌলের ঘটনা। তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, হালকা মৌলের কি হয় না? হ্যাঁ হয়। কৃত্রিম তেজস্ক্রিয়তা আমরা যখন পড়ব বা প্রসঙ্গ জানব, তখন দেখব যে হালকাকেও আমরা বাধ্য করি তেজস্ক্রিয় মৌল অস্থায়ী হিসেবে তৈরি হয়ে তারপর ভাঙতে।
কিন্তু আমরা এখানে টপিকটা দিচ্ছি ভারী মৌল, তার সাথে সাথে আমরা সংযোজন করছি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। অর্থাৎ ভারী মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিবেচিত হয়, সেই জন্য সেই সমস্ত মৌলগুলোকেই আমরা প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ বলছি, যারা নিজে থেকেই সর্বদা কিছু তেজস্ক্রিয় রশ্মি নির্গত করছে। তো এই রশ্মির সঙ্গে অন্যান্য রশ্মি বা এই বিক্রিয়ার সঙ্গে অন্যান্য বিক্রিয়ার কী তফাৎ? না, প্রকৃতপক্ষে এই রশ্মি সাধারণ রাসায়নিক বিক্রিয়ার যে সমস্ত প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, তারা কোনো কিছু প্রভাবক দ্বারাই প্রভাবিত হয় না। এর আগেই বলেছি অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে। তাপ, চাপ, তড়িৎচুম্বক, এমনকি অনুঘটক কোনো কিছুই এই তেজস্ক্রিয় বিকিরণকে কোনো রকম প্রভাবিত করে না। তেজস্ক্রিয় পদার্থ প্রাকৃতিক আমরা বলছি, কয়েকটা উদাহরণ বলি: ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি তো আছেই। তো তেজস্ক্রিয় মৌলগুলো নিউক্লিয়াসে যে ভেঙে যাওয়া বা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে তুলনামূলক ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হওয়া, সাথে সাথে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হওয়া, এই ঘটনাকে আমরা তেজস্ক্রিয় বিঘটন বলি। তো এই কথাটি আমরা পরে ব্যবহার করব। এবার আসছি যে মৌলগুলো যে ভাঙছে, ভেঙে যে অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে তারা কি? না, তারা প্রকৃতপক্ষে তিন ধরনের: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। যদি তড়িৎ ক্ষেত্রে কোনো একটি তেজস্ক্রিয় মৌলকে স্থাপন করি, তাহলে রশ্মিগুলোর প্রভাব আমরা যদি লক্ষ্য করেছি যে কিছু আছে যারা ঋণাত্মক তড়িৎ দ্বারা যাচ্ছে, অবশ্যই তাহলে সে ধনাত্মক, সেটিকে আমরা আলফা নাম দিচ্ছি। ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা রশ্মি, সেটাকে বিটা দিচ্ছি। আর কোনো তড়িৎক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, তাদেরকে আমরা গামা রশ্মি বলছি। প্রকৃতপক্ষে এখানে জেনে নিতে হবে যে আলফা, বিটা, গামা কে। আমরা এমত অবস্থায় আলফা এবং বিটাকে ডিটেলসে বলছি, গামাকে পরে বলবো। তো আলফা হচ্ছে দুটি ইলেকট্রনবিহীন হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। আবার বলছি, দুটি ইলেকট্রনবিহীন হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। একটু ভাবো হিলিয়াম পরমাণুটিকে। হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক তথা প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। তার মানে হিলিয়ামে নিউট্রন আছে 2টি আর প্রোটন আছে 2টি, সেই জন্যই ভর সংখ্যা হলো 4। তো ইলেকট্রনও আছে 2টি। সেই 2টি ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ও 2 একক ধনাত্মক বিশিষ্ট হিলিয়াম আয়ন উৎপন্ন করবে, যেটি আলফা কণা, যার ভর যেহেতু 4টে, মানে 2টো প্রোটন ও 2টো নিউট্রন আছে এবং প্রোটন নিউট্রনের ভর যেহেতু প্রায় একই, তাহলে আমরা বলতে পারি ওর ভর প্রোটনের ভরে 4 গুণ। মানে সহজ করে বলছি, প্রোটনের ভর যদি 1U ধরি, তাহলে আলফা কণার ভর 4U। বিটা কণা প্রকৃতপক্ষে ভীষণ গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রনের থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এর গতি শক্তি তথা গতিবেগই মুখ্যত তফাৎ সাধারণ ইলেকট্রনের থেকে। আলফা, বিটা, গামার চিহ্ন এখানে দিয়েছি, স্ক্রিনে দেখো। এগুলোকে তোমাদের দেখে নিতে হবে। এখানে একটা বোঝানোর চেষ্টা করেছি যে ভেদন ক্ষমতা আলফার থেকে বিটার বেশি, বিটার থেকে গামার আরও বেশি। তোমাদের ক্লাস 10 লেভেলে কিছু প্রশ্ন পড়ে যে আলফা, বিটা, গামা রশ্মির কম দেয় বিভিন্ন টপিকের ওপর। যেমন ধরো বলছে ভরের কম কীরকম হবে, তো ভর সবচেয়ে বেশি আলফার,
গামার ভর নেই, বিটার ভর ইলেকট্রনের ভরের সমান। আধান আলফা রশ্মির বেশি, কারণ 2 একক, বিটা রশ্মির 1 একক, গামার নেই। গতিবেগ এবং ভেদন ক্ষমতা দুটিই কিন্তু গামার বেশি। দেখো, গতিবেগ গামা, বিটা, তারপরে আলফা, আর ভেদন ক্ষমতাও গামা, বিটা, আলফা। গতিশক্তি আর ভরবেগ কিন্তু কার বেশি? আলফার বেশি, কারণ আলফার ভর আছে, সুতরাং ভরবেগও বেশি হবে, গতিশক্তিও বেশি হচ্ছে। গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও কিন্তু আলফা রশ্মির বেশি, কারণ ওই একই কারণ, আলফার ভর আছে। তেজস্ক্রিয়তার সংজ্ঞা দেওয়ার সময় বললাম যে বাহ্যিক কোনো প্রভাব দ্বারা তেজস্ক্রিয় বিক্রিয়া বা তেজস্ক্রিয়তা কোনো রকমভাবে প্রভাবিত হয় না। প্রকৃতপক্ষে তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের ঘটনা। বাইরের কক্ষেও তথা ইলেকট্রন মহলের পরিবর্তন হওয়ার জন্য তেজস্ক্রিয়তায় কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এই ব্যাপারে হেনরি বেকারেলি এই বিষয়ে বলে গিয়েছিলেন। মানে হেনরি বেকারেল বিভিন্ন ইউরেনিয়াম গঠিত যৌগ নিয়ে একই পরীক্ষা করেন এবং পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে তিনি প্রমাণ করেন যে ইউরেনিয়াম মৌলরূপে কিংবা যৌগরূপে থাকলেও তেজস্ক্রিয়তার মাত্রা কিন্তু একই হয়, এবং এই রেজাল্ট বলে দিচ্ছে যে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এবারে আসি যে কোনো মৌল কেন তেজস্ক্রিয় হয়। প্রকৃতপক্ষে প্রোটন এবং নিউট্রন একে অপরেতে পরিবর্তিত হয় এবং এর দরুন উৎপন্ন নিউক্লিয় বলই নিউক্লিয়াসের স্থায়িত্বের কারণ। বিসমাথের পারমাণবিক ক্রমাঙ্ক 83 এবং এটি একটি অতেজস্ক্রিয় পদার্থ, যদিও সবচেয়ে স্থায়ী অতেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা লেডকে চিহ্নিত করি। কিন্তু এই 83 পরের মৌলগুলো যেহেতু প্রোটনের তুলনায় এদের নিউট্রন সংখ্যা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই নিউট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউট্রন বেশি বেশি করে প্রোটনে রূপান্তরিত হতে চায়, এবং সেটাই প্রধানত নিউক্লিয়াসের অস্থায়িত্বের কারণ। প্রকৃতপক্ষে n/p এর মান, অর্থাৎ নিউট্রন বাই প্রোটনের রেশিও যদি 1.5 বেশি হয়, তখনই নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয় এবং ওই তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। তবে সহজ করে বললে 83 পারমাণবিক ক্রমাঙ্কে বেশি মৌলগুলো স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয়তা দেখায়, তার আগের মৌলগুলো মোটামুটি প্রাকৃতিকভাবে স্থায়ী। এই তেজস্ক্রিয়তা পরিমাপ করি কোন একক দ্বারা? সাধারণ কমন ইউনিট হচ্ছে 20, আর এসআই পদ্ধতিতে তুলনামূলক বৃহৎ একক হচ্ছে বেকারেল। প্রকৃতপক্ষে প্রতি সেকেন্ডে কত পরিমাণ তেজস্ক্রিয় পরমাণুর বিঘটন হচ্ছে সেইটাও মাপা হয়, মানে 20 প্রকৃতপক্ষে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ডিসইন্টিগ্রেশন মানে ওই বিঘটন। এবার আসছি, এই যে তেজস্ক্রিয়তার ভাঙন হচ্ছে, এই ভাঙনের ফলে যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গত হচ্ছে, তা কিভাবে নির্গত হয়?
এবং হওয়ার ফলে মৌলের নিউক্লিয়াসের কী পরিবর্তন হয়। সর্বপ্রথমে বলে রাখি, এই আলফা বিটা গামা একসাথে কিন্তু নির্গত হয় না। কোনো একটি মৌলের নিউক্লিয়াস থেকে আলফা নির্গত হবে কি বিটা নির্গত হবে কোনো একটি ধাপে, সেটি নির্দিষ্ট। এরকম তেজস্ক্রিয়তা সারি আছে, প্রতি তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তা সারি আছে। তো এখানে রাদারফোর্ড আর সরির কিছু সূত্র আছে, বলছে কোনো একটি তেজস্ক্রিয় মৌল থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে মৌলটির প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে। ফলো করো, এখানে রেডিয়াম 88 থেকে একটি আলফা যেই বেরিয়ে গেছে তখন ওর পারমাণবিক ক্রমাঙ্ক 86 হয়ে গেছে। কেন না, আলফার তো পারমাণবিক ক্রমাঙ্ক 2, কারণ আলফা তো হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, সুতরাং 2 একক কমে যাবে। এবার খেয়াল করে দেখো আলফার ভর সংখ্যা কত, 4, তাহলে ভর সংখ্যা 4 একক কমে যাবে। এই ভর সংখ্যাটা কিন্তু মাথায় লেখা হয়, রেডিয়ামের মাথায় লেখা হয়, এখানে নিচে হয়ে গেছে। তো এখানে দেখো 226 থেকে 4 বিয়োগ করো, 222। তো যে মৌল থেকে আলফা কণা নির্গত হচ্ছে তাকে জনক পরমাণু বলি বা পেরেন্ট অ্যাটম বলি, যেটা হচ্ছে এক্ষেত্রে রেডিয়াম, এবং যেটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা ডটার অ্যাটম বলি। তাহলে আলফা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 2 একক কমবে আর ভর সংখ্যা 4 একক কমবে। এবার আসছে যদি বিটা কণা নির্গত হয়, বিটা কণার তো ভর নাই, সুতরাং ওর চার্জ আছে 1 একক মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস মানে অ্যাকচুয়ালি প্লাস, মানে রেডিয়াম তা থেকে যদি একটি বিটা কণা বেরোয় তাহলে মাইনাস একটি ইলেকট্রন মাইনাস, যেটা ইলেকট্রন নিজের চার্জই -1 একক, তাহলে প্রকৃতপক্ষে +1 একক, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 1 একক বেড়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আলফা বিটা বেরোলে মৌল কিন্তু পাল্টে যাচ্ছে। আগের বারে রেডিয়াম থেকে র্যাডন হয়ে গেল, এখানে রেডিয়াম থেকে বিসমাথ হয়ে যাচ্ছে, কারণ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কোনো রকমভাবে যদি পরিবর্তন করে দিই সেই মৌল কিন্তু নতুন নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে। তাহলে বিটা কণা নির্গত হওয়ার ফলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পেল আর ভর সংখ্যা একই থাকলো। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে কী রূপে, এটা আমাদের প্রথমে একটু এবার বুঝতে হবে, কারণ আমরা বলেইছি এদের দুজনকে মানে নিউট্রন ও প্রোটনকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এই নিউক্লিয়ন একটি ক্ষুদ্র জায়গায় একত্রে আছে কী করে। এর আগেই প্রসঙ্গটা তুলেছিলাম যে নিউট্রন ও প্রোটন, প্রোটন ও নিউট্রনে একে অপরে সর্বদা পরিবর্তিত হচ্ছে এবং এই আকর্ষণ বলের দরুনই নিউক্লিয় বল উৎপন্ন হচ্ছে। এই নিউক্লিয় বলের দরুনই যে তুল্য পরিমাণ শক্তি আসছে সেটি হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। প্রকৃতপক্ষে নিউক্লিয়নগুলোর একে অপরের সাথে আকর্ষণ বলই নিউক্লিয়াসের বন্ধন শক্তির কারণ। ঘুরিয়ে বললে, যদি একটি নিউক্লিয়াসকে ভেঙে তার উপাদান কণিকা বা তার নিউক্লিয়ন বা প্রোটন ও নিউট্রনে আলাদা করতে হয় তাহলে যে শক্তিটা লাগবে, ঘুরিয়ে আমরা সেটাকেও বলতে পারি যে নিউক্লিয় বন্ধন শক্তি। কোনো একটি নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে তার ভরই পরমাণুর ভর সংখ্যা হওয়ার কথা, কিন্তু আমরা যখন ভর গণনা করছি তখন দেখছি না যতগুলো প্রোটন এবং যতগুলো নিউট্রন আছে তাদের যোগফলে যে ভর হওয়া উচিত ছিল, আমরা ভর ক্যালকুলেট করে যে ভর পাচ্ছি তার থেকে কিছুটা কম পাচ্ছি। অর্থাৎ
গাণিতিক গণনা আর পরীক্ষা দ্বারা নির্ণীত যে ভর, এর মধ্যে একটি ভরের পার্থক্য পাচ্ছি। এই ভরের পার্থক্যটিকেই আমরা ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলছি। সঙ্গে সঙ্গে আমাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে এই বাকি ভরটা গেল কোথা? এর ব্যাখ্যা দিচ্ছেন আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকবাদ তত্ত্ব E=mc²। ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর গতিবেগ। তো ওই যে ভরের বিচ্যুতি হচ্ছে বা ভর হ্রাস হচ্ছে, তার সমতুল্য, মানে সেই ভরটা এমের জায়গায় বসাও, তার সমতুল্য যে শক্তি পাচ্ছি, সেই শক্তিটাই কিন্তু নিউক্লিয়নগুলোকে একত্রে ধরে রাখছে। কারণ এই শক্তিটা, এই ভর ত্রুটির জন্য যে শক্তিটা নির্গত হচ্ছে, নির্গত হওয়ার ফলেই নিউক্লিয়াস স্থায়িত্ব অর্জন করছে, তথা নিউক্লিয়নগুলি একত্রে নিউক্লিয় বল দ্বারা স্থায়িত্ব পাচ্ছে। এবার আসছি যে এই ভর ত্রুটি এবং বন্ধন শক্তি আমরা গণনা করব কি করে। যদি ফোটনের ভরকে আমরা এমপি এবং নিউটনের ভরকে আমরা এমএন বলি, তাহলে প্রকৃত নিউক্লিয়াসের যে গণনা করার ভর, সেটা কি হতে পারে না জেড এমপি। জেড বলতে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, প্রোটনের ভর ইন্টু প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি, তাহলে A-Z ইন্টু এমএন, মানে নিউটনের ভর, নিউটনের সংখ্যা ইন্টু নিউটনের ভর। তাহলে এইটা হলো গাণিতিক গণনা। তা থেকে যদি পরীক্ষা দ্বারা প্রাপ্ত ভর গণনা করি, তাহলে আমরা ভর ত্রুটিটা পাব, এবং এই ভর ত্রুটির মানটা এমের জায়গায় বসিয়ে দিয়ে C² দিয়ে গুণ করলে আমরা বন্ধন শক্তির মানটা পেয়ে যাব মেগা ইলেকট্রন ভোল্ট এককে। 1U মানে 1 পারমাণবিক ভর একক থেকে তুল্য পরিমাণ যে শক্তিটা আমরা পাই, সেটার মান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপর আসছে আমাদের দুটো টপিক গুরুত্বপূর্ণ, নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। কোনো ভারী মৌলের নিউক্লিয়াস যখন কোনো ধীর গতিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন ভারী মৌলের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি প্রায় সমভরের নিউক্লিয়াসে পরিণত হয়। সেই সঙ্গে কয়েকটি নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এই ঘটনাকে আমরা নিউক্লিয় বিভাজন বলছি। তো আমরা এই উদাহরণ দিচ্ছি একটি ইউরেনিয়াম-235 নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করার ফলে যে ইউরেনিয়াম-236 তৈরি হচ্ছে পরমাণুটি, যেটা খুবই অস্থায়ী, তা ভেঙে দুটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে বেরিয়াম আর ক্রিপ্টন। সাথে সাথে কিছু নিউট্রন নির্গত হচ্ছে, প্লাস প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। এই নিউক্লিয় বিভাজনই কিন্তু এই পারমাণবিক বোমা উৎপাদনের মূল নীতির মধ্যে পড়ে। অর্থাৎ ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এই সমস্ত মৌলগুলি ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে হিরোশিমায় ইউরেনিয়াম ঘটিত ও নাগাসাকিতে প্লুটোনিয়াম ঘটিত পারমাণবিক বিভাজন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল। তো বিজ্ঞানী অটো হান আর স্টাসম্যান এই বিক্রিয়াটি বা এই পদ্ধতিটি প্রধানত
দেখান। সেখানে দেখানো হচ্ছে, আবার বিক্রিয়াটি দেখাচ্ছি যে ইউরেনিয়াম U-235কে নিউট্রন দিয়ে আঘাত করছি, ফলস্বরূপ বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টি নিউট্রন ও প্রচুর পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। এরপর আসছি নিউক্লিয়াস সংযোজন। আগে বিভাজন হলো, যেখানে ভারী মৌলের নিউক্লিয়াস দুটি তুলনামূলক কম ভরের নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এখানে বলছি কয়েকটি হালকা মৌলের নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস গঠন করছে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করছে। তো এখানে যেটা দেখানো হয়েছে, 4টি হাইড্রোজেন পরমাণু তা থেকে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হচ্ছে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি আর এটা পজিটন নির্গত হচ্ছে। এটাকে তোমরা মাথায় এত না রাখলেও চলবে। তো এখানে বলি বিভাজন আর সংযোজনের মধ্যে যদি কম্পেয়ার করি, সংযোজনে কিন্তু বেশি পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। সহজ করে বলি, কারণ একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যদি একটি ইউরেনিয়ামের তুলনা করি, প্রকৃতপক্ষে একটি ইউরেনিয়াম পরমাণু সমান 92টি হাইড্রোজেন পরমাণু। সেই সাপেক্ষে সংযোজনে কিন্তু যে তাপ উৎপন্ন হয় সেটি প্রচণ্ড পরিমাণ বেশি। এখানে একটি অন্য উদাহরণ দিয়েছি। এখানে বলতে চাইছি ডয়টেরিয়াম ও টাইটিয়াম। ডয়টেরিয়াম ও টাইটিয়াম এই দুটো একসাথে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করেছে, সাথে সাথে নিউট্রন উৎপন্ন হয়েছে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়েছে। যে কোনো হালকা মৌলের নিউক্লিয়াস জুড়ে একটি বৃহৎ ভারী নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। এটি হলো নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের ওপর বেস করে কিন্তু তৈরি হয়েছে হাইড্রোজেন বোমা, যা এখনও ব্যবহার হয়নি পৃথিবীতে এবং ঈশ্বর করুক না ব্যবহার করা হয় পৃথিবীতে। নিউক্লিয় সংযোজন থেকে শক্তি পেতে গেলে নিউক্লিয় বিভাজন ঘটানোর প্রয়োজন। এরকম একটি তথ্য তোমরা বই পেতে পারো। কেন এই কথাটা বলা হলো? প্রকৃতপক্ষে হালকা মৌলের নিউক্লিয়াসগুলো সহজে নিজেরা জুড়তে চায় না, এদেরকে বাধ্য করতে হয় এবং বাধ্য করতে গেলে প্রচুর পরিমাণ শক্তি দরকার হয়। যে শক্তির যোগান আমরা যে সোর্স থেকে শক্তি পাই সে দ্বারা, মানে তড়িৎ শক্তি দ্বারা সেই শক্তিকে সেই শক্তির ঘাটতি পূর্ণ করা যাবে না। সেই শক্তি দিতে হয় নিউক্লিয় বিভাজন দ্বারা। অর্থাৎ নিউক্লিয় বিভাজন ঘটিয়ে যে শক্তি পাচ্ছি সেই শক্তি দ্বারাই বা সেই শক্তি ব্যবহার করেই কেবলমাত্র নিউক্লিয় সংযোজন ঘটানো যেতে পারে। নক্ষত্র তথা সূর্যের শক্তির উৎস আমরা বলি এই নিউক্লিয় সংযোজন। কারণ সূর্যের বা সৌরমণ্ডলে বা সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস বর্তমান, যাদের সংযোজনের ফলেই প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন চলেছে নিরন্তর, এবং সেটি সূর্যের অফুরন্ত শক্তির উৎস। আলফা বিটা সম্পর্কে আমাদের আগে বলা হয়েছে, গামাকে একটু পরে বলবো বলেছিলাম। প্রকৃতপক্ষে আলফা বিটা নির্গত হওয়ার ফলে কিন্তু নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে। গামা রশ্মির সঙ্গে নিউক্লিয়াসের পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। মানে কোনো একটি মৌলের নিউক্লিয়াস সেই মৌলের নিউক্লিয়াসই কিন্তু থাকবে, কিন্তু গামা রশ্মি নির্গত হয় কেবলমাত্র মৌলটিকে স্থায়িত্ব প্রদান করার জন্য, এবং গামা রশ্মি খুব ভয়ানক রশ্মি, কারণ এর ভেদন ক্ষমতা খুব উচ্চ। তো আলফা বিটা নির্গত হওয়ার পর সর্বশেষে গামা নির্গত হয় কেবলমাত্র নিউক্লিয়াসকে যতটা পারে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত করার জন্য। তো গামা রশ্মি প্রকৃতপক্ষে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন তরঙ্গ এবং
প্রায় আলোর গতিবেগে এটি অগ্রসর হয়। এবার আসছি তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার। বহু ক্ষেত্রে ব্যবহার আছে, বিশেষত চিকিৎসা শাস্ত্রে তো মারাত্মক রকম ব্যবহার। I-131 গলগণ্ড রোগে, কোবাল্ট-60 ক্যান্সারের রোগে, টিউমারের রোগে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল গণনা করা হয় সেক্ষেত্রেও আমরা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করি। সুতরাং বহু ক্ষেত্রে তো তেজস্ক্রিয় মৌলের ব্যবহার আছেই, কিন্তু সবচেয়ে বড় দুটো ব্যবহার, তার মধ্যে একটি হচ্ছে রেডিও কার্বন ডেটিং। জীব যা বহুদিন আগে অস্তিত্ব ছিল এখন নেই, কিংবা জীব যার বয়স নির্ণয় করার দরকার, তাদেরকে আমরা এই পদ্ধতি দ্বারা কতদিন আগে তার অস্তিত্ব ছিল তা আমরা গণনা করতে পারি। প্রকৃতপক্ষে পৃথিবীর বায়ুমণ্ডলে মহাজাগতিক রশ্মি দ্বারা নাইট্রোজেন পরমাণু C14 অর্থাৎ কার্বনের একটি আইসোটোপে পরিণত হয়। এই C14 কিন্তু তেজস্ক্রিয়। এই C14 পুনরায় বিয়োজিত হয়ে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয়, সাথে সাথে বিটা রশ্মি নির্গত করে। তার মানে বায়ুমণ্ডলে C14 একটি নির্দিষ্ট মাত্রায় সর্বদা উপস্থিত। পৃথিবী সৃষ্টির সময়ও যা ছিল এখনও সেইটাই বর্তমান। ফলস্বরূপ আমরা বলি যে C12 এবং C14 যে রেশিও সেটা পরিবেশের বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট। কিন্তু কোনো একটি জীব যে মারা গেছে তার শরীরের কিন্তু নতুন করে তো সি প্রবেশ করবে না। সি আমাদের শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে, কারণ কার্বন ডাইঅক্সাইডের যেহেতু C14 আছে তাও আমাদের শরীরে যাবে, উপরন্তু উদ্ভিদ যেহেতু C14 নেয় এবং আমরা উদ্ভিদজাত খাবার খাই, সুতরাং আমাদের শরীরে C14 থাকবে। কিন্তু যেই জীবটি মারা গেল তাহলে নতুন করে আর C14 তার শরীরে প্রবেশ করবে না, কিন্তু ওই C14 যেটা ছিল সে কিন্তু ডিকে হতে আরম্ভ করবে, সে ভাঙতে আরম্ভ করবে। ফলে ওই C14/C12 এর রেশিওটা ক্রমশ কমতে থাকবে। তো এখনকার C14/C12 এবং যেটা হওয়া উচিত ছিল C14/C12, এই দুটোকে ব্যবহার করে একটি গাণিতিক ফর্মুলার সাহায্যে আমরা কোনো জীবের তথা কোনো ফসিলের, কোনো হাড়ের, কোনো কাঠের টুকরোর বয়স নির্ণয় করতে পারি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রিত রেখে বা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যবহার করে উৎপন্ন তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এখানে একটি আমাদের সাউথ ইন্ডিয়া তামিলনাড়ুর একটি নিউক্লিয়ার প্ল্যান্টের ছবি দেওয়া হয়েছে। কারণ আমাদের ভবিষ্যতে প্রাকৃতিক যে সোর্স থেকে আমরা এখনও পর্যন্ত শক্তি পাচ্ছি, অর্থাৎ তেল, কয়লা, সেগুলো প্রায় নিঃশেষ হয়ে এসছে বললেই হয়। সভ্যতা তাহলে এগোবে কী করে? অবশ্যই সভ্যতাকে এগোনোর জন্য শক্তির প্রয়োজন, এবং সেই শক্তি কিন্তু এই নিউক্লিয় বিভাজন পদ্ধতিকে কাজে লাগিয়েই করতে হবে। এছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এবং বহু দেশ এই পদ্ধতির উপরই নির্ভরশীল, কারণ তাদের খনিজ তেল বা কয়লার কোনো রকম উৎস নেই। তো নিয়ন্ত্রণভাবে করতে হবে বা নিয়ন্ত্রিতভাবে প্রক্রিয়াটিকে করতে হবে, যার ফলে দূষণ বা ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডলে মিশে না যায়, সেগুলো দেখতে হবে
এবং এটিকে ব্যবহার করে সেই শক্তিকে আমরা আমাদের সভ্যতার উন্নতিতে কাজে লাগাতে পারি। কিন্তু এত কিছুর সাথে সাথে তেজস্ক্রিয় দূষণ অংশটাও এড়িয়ে গেলে হবে না, কারণ আলফা, বিটা, গামা এই তিনটে রশ্মি খুব ভয়ানক রশ্মি। মানব শরীরে তথা জীব দেহে এদের প্রভাব মারাত্মক। আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা। তেজস্ক্রিয় দূষণগুলোকে শেষ করে দেওয়ার মতো কোনো পদ্ধতি নেই। সাধারণত লেড ঘটিত পাত্রে সেটাকে বদ্ধ করে গভীর মহাসমুদ্রে ফেলে দেওয়া কিংবা মাটির অভ্যন্তরে পুঁতে দেওয়া, সেটাই মোটামুটি এখন চলছে পদ্ধতি। এছাড়া যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে আমাদের উচিত যে তাদের যে চিমনিগুলো আছে তারা তুলনামূলক দীর্ঘ করা হওয়া উচিত, যাতে করে তেজস্ক্রিয় রশ্মিগুলো মানব শরীরে সহজে না প্রবেশ করে, মহাকাশে বিলীন হয়ে যায়। তেজস্ক্রিয় দূষণের ফলে কিন্তু মারাত্মক রকম ক্ষতি হয়, এবং তেজস্ক্রিয় প্ল্যান্ট কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় বা বিস্ফোরণ হয় তাহলে কিন্তু হঠাৎ করে একটা ক্ষতির সম্ভাবনা চলে আসে। কিছুদিন আগেই যেটা জাপানে ঘটেছিল, তো সেই সমস্ত ব্যাপারগুলো তো আছেই। এছাড়া বলি যে যতটা সম্ভব তেজস্ক্রিয় পদার্থকে কম ব্যবহার করা যায় এবং সতর্কভাবে ব্যবহার করা যায় সেটি আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু তেজস্ক্রিয় পদার্থকে তথা নিউক্লিয় বিভাজনকে তথা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার ছাড়া সভ্যতাও ভবিষ্যতে এগোবে না, এটাও কিন্তু সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে। তো আজ আমরা তেজস্ক্রিয় পদার্থ বিষয়টি আলোচনা করলাম। ধন্যবাদ।